আরে নিচে দিয়ে ওদের লাইট বাল্ব একটা দিকে ইয়াতার লাইটটা বন্ধ গেছে, দেখেন একটার সাথে একটা লেগে গেছে জন্য ওই রুমে একটার সাথে একটা লেগে গেছে মনে হয় তার নিচে। এদিকে নিচের লাইনটা একটু খুলে দেখ, মানে তার দুটো লেগে গেছে ওই পাশে ওই পাশে। হ্যাঁ আল্লাহ কি হইল এটা? ওই রুমে একটার সাথে একটা লেগে গেছে মনে হয় তার নিচে। সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো। আবার আমাদের ওয়াইফাই লাইনটা একটু কেটে গেছে বুঝছো, একটু শর্ট খাই ওয়াইফাই এটা চলে গেছে লাইনটা। সো আবার একটু সবাই যুক্ত হয়ে যাও। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু শেয়ার করে দাও এবং সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো, ঠিক আছে? সবাই একটু আবার শেয়ার করে দাও ক্লাসটা, সবাই চলে আসুক। এখন আশা করি ঠিক আছে। ওকে আমরা একটু ওয়েট করছি, জাস্ট 2-1 সেকেন্ড ওয়েট করবো। আমরা সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে তোমরা এই 3টা সূত্র মুখস্থ করে নাও, মোট আয় এবং হচ্ছে মোট ব্যয় এবং হচ্ছে মুনাফা, এই 3টা সূত্র তোমরা একটু মুখস্থ করে নাও, ঠিক আছে? মোট ব্যয় কিউ ইন্টু এআর, আর মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এসি, আর মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি। এই 3টা সূত্র তুমি যদি না পারো এই চ্যাপ্টার তোমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, ঠিক আছে? একটু ওয়েট করো, জাস্ট সবাইকে একটু সময় দাও আসার জন্য। আমরা এখনই শুরু করবো, একটু ওয়েট করো। তোমরা একটু শেয়ার করে দাও, হ্যাঁ একটু ওয়ার্ডে শেয়ার করে দাও যাতে সবাই আসতে পারে, অনেকে আসতে পারতেছে না লাইভে, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও। আবার আমরা এখনই শুরু করে দিচ্ছি। ওকে এখনই শুরু করে দিচ্ছি, আমরা এখনই শুরু করে দিচ্ছি। একটু ওয়েট করো, সবাই একটু শেয়ার করে দাও। আমরা জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি সবাই যুক্ত হওয়ার জন্য, তারপর আমরা শুরু করতেছি। হ্যাঁ দেখো আমি আস্তে আস্তে শুরু করি, তোমরা শেয়ার করতে থাকো। আমরা এই চ্যাপ্টারে তোমাদের এই 3টা সূত্র তুমি যদি না পারো, মোট আয়ের সূত্র, মোট ব্যয়ের সূত্র, মুনাফার সূত্র, তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি কঠিন হয়ে যাবে, তুমি পারবে না বলতে গেলে। এই 3টা সূত্রের মধ্যে তোমার কনফিউজ হওয়া যাবে না কোনোভাবে, যে মোট আয় হচ্ছে কিউ ইন্টু আর, মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এসি, আর মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি। তাহলে চলো এখানে আমরা উদ্দীপক হতে ফার্মের মুনাফা নির্ণয় করবো, তার মানে এই মুনাফা বের করতে হবে। তবে এখানে সংখ্যা দেওয়া নেই, যেমন এখানে যখন আমাদের এভাবে সংখ্যা দেওয়া থাকে, এখানে মনে করো 10, এখানে মনে করো 20, এভাবে সংখ্যা দেওয়া আছে, এই জায়গায় 20 এখানে 10, তখন কিন্তু ইজিলি করা যায়। কিন্তু সংখ্যা দেওয়া না থাকলে তখন আমরা একটু প্রবলেম ফেস করি। হ্যাঁ অনেকে এটা করতে একটু হিমশিম খেয়ে যায়। আমরা চলো সেটা এখন খুব ইজিলি সলভ করার চেষ্টা করবো। প্রথমত আমি যদি বলি এখানে কোয়ান্টিটির পরিমাণ কিউ, এখানে কোয়ান্টিটির পরিমাণ, উৎপাদনের পরিমাণ হচ্ছে, এই দেখো উৎপাদনের পরিমাণ, এই ভারসাম্যাবস্থায় আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে কিউ পর্যন্ত। কিউ বলতে বোঝাচ্ছে 0 থেকে কিউ পর্যন্ত, এইটুক আমাদের উৎপাদনের পরিমাণ। হ্যাঁ 0 থেকে কিউ 0, তাহলে এই কিউ জায়গায় আমরা লিখবো 0 কিউ 0 কিউ, হ্যাঁ সরি 0 থেকে কিউ 0 কিউ ইন্টু দিলাম। এবং দেখো আমাদের অ্যাভারেজ রেভিনিউ, দেখো এই চিত্রের জন্য আমাদের অ্যাভারেজ রেভিনিউ রাখা হচ্ছে এইটা। তো ভারসাম্যবস্থা অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে এফ বিন্দুতে, সেই মানটা হচ্ছে P1 পর্যন্ত। কি পর্যন্ত? P1। তো P1 মানে হচ্ছে আসলে 0 থেকে P1, এই যে এখান থেকে এই যে একটুক পর্যন্ত, 0 থেকে P1 পর্যন্ত। এখানে আমরা এর জায়গায় লিখবো 0 P1। হ্যাঁ তাহলে আমি আবার বলছি, উৎপাদনের পরিমাণ এইটুক 0 থেকে Q0, আর অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 0 থেকে P1 পর্যন্ত। ওকে তাহলে আমরা গুণ করে দেব। গুণ করলে এখানে আসলে এটার সাথে এটা গুণ করবে এমন কোনো সিস্টেম নয়। সিস্টেম হচ্ছে আমি যদি বলি এটার ভূমি একটুক, লম্ব একটুক, যদি গুণ করে দেওয়া হয়, তোমরা আগে ওই জ্যামিতি করছো না, এখান থেকে একটুক, এখান থেকে যদি গুণ করে দেওয়া হয়, এই পুরো জায়গার ক্ষেত্রফল তুমি পাবা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি গুণ করে দেওয়া হয়, পুরো জায়গার ক্ষেত্রফল তুমি পাবা, তাই না? তাহলে এই পুরো জায়গাটার নাম বলতে হবে কেমনে? দেখো এখান থেকে একটু, এখান থেকে যদি আমরা গুণ করে দিই, এই পুরো জায়গার ক্ষেত্রফল আমরা পাবো, সেই নামটা কি 0 P1 F এবং G। তাহলে কি লিখবো? 0 P1 F এবং G হচ্ছে আমাদের মোট আয়। তাহলে আমরা লিখে ফেলি 0 P1 F এবং হচ্ছে G, সরি কিউ, এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? আমাদের মোট আয়ের পরিমাণ। কার পরিমাণ বলো তো? মোট আয়ের পরিমাণ। ঠিক আছে, আমরা একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি, যারা এখনো যুক্ত হয় না তাদেরকে একটু ক্লাসে শেয়ার করে দাও, কেমন?
ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ, ওকে। তারপর দেখো আমরা তাহলে এখান থেকে একটু যদি গুণ করে দিই পুরো জায়গার ক্ষেত্রফলটা পাবো। সেটা হচ্ছে আমাদের এখান থেকে এখান থেকে গুণ করলে A0 P1 F এবং কি হচ্ছে আমাদের মোট আয়। তারপর দেখো এরপর আমরা মোট ব্যয় বের করব। কি বের করব? মোট ব্যয় আমরা বের করব। সেটা কি? কিউ ইন্টু এসি। কিউ মানে কি? আগের মতো এখান থেকে একটু হচ্ছে আমাদের কোয়ান্টিটির পরিমাণ 0 থেকে কিউ পর্যন্ত। তাহলে 0 থেকে কিউ লিখলাম আমরা, ওকে, ইন্টু এসি। দেখো এই চিত্রে আমাদের এসি, এসি মানে হচ্ছে এসএসসি, মানে শর্ট রান বোঝাতে এস বোঝাচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট, শর্ট রান মার্জিনাল কস্ট। হ্যাঁ, তাহলে এই যে এসি যেটা আছে সেই ভারসাম্য অবস্থায় এসির মান হচ্ছে এই যে জি বিন্দুতে সেই মানটা হচ্ছে পি পর্যন্ত। তার মানে আমাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে এই 0 থেকে পি পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখবো যে অ্যাভারেজ কস্ট হচ্ছে 0 থেকে পি পর্যন্ত। এই 0 এবং পি এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট। তাহলে এখান থেকে একটু 0 থেকে কি কিউ, 0 থেকে পি এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট। তাহলে গুণ করে দিব আমরা, এই দুটো গুণ করে দিই। 0 থেকে কিউ, 0 থেকে পি যদি আমরা গুণ করে দিই এই পুরো জায়গার ক্ষেত্রফল আমরা পাবো। অর্থাৎ আমি যদি বলি এখান থেকে একটুক এবং এখান থেকে একটুক পরিমাণ আমরা কি করবো? আমরা হচ্ছে গুণ করে দিব। তাহলে এই পুরো জায়গার ক্ষেত্রফলটা আমরা পাবো। মানে এদিকে একটুক এদিকে যদি গুণ করে দিই এই পুরো জায়গার ক্ষেত্রফলটা আমরা পাবো। সেই পুরো জায়গার ক্ষেত্রফলটা আমরা বলি কি হবে? সেটা হচ্ছে আমাদের এই যেটুক। হ্যাঁ, আমরা এখান থেকে একটু এখান থেকে গুণ করে দিই এই পুরো জায়গার ক্ষেত্রফল পাবো 0 পি জি, এটা হচ্ছে জি বিন্দু এবং কিউ। তাহলে এখানে আমরা লিখবো 0 পি জি কিউ, জি কিউ হবে। হ্যাঁ, তো একটা বিষয় মনে রাখবে এখানে যে বলার সময় এটা এক পাশ থেকে বলে আসবে এভাবে করে 0 পি জি কিউ, অথবা তুমি এই পাশ থেকে বলতে পারো 0 কিউ পি জি পি এভাবে বলতে পারো। তবে এক পাশ থেকে বলে যাবা, ঘড়ি কাটার মতো এক পাশ থেকে বলে আসবা। প্রথমে 0 বলছো, তারপর পি বলছো, তারপর কিউ বলছো, তারপর জি বলছো, এভাবে বলা যাবে না। এখানে গেছো তারপর এখানে সেরকম বলা যাবে না, বলতে হবে এক পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে তোমাকে বলে আসতে হবে। হ্যাঁ, তুমি সেটা এই পাশ থেকে পাশে বলে আসতে পারো 0 পি জি কিউ, অথবা তুমি এই পাশ থেকে পাশে বলতে পারো 0 কিউ জি পি এভাবে বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে ঘড়ি কাটার মতো এক পাশ থেকে বলে আসলে তোমাদের সুবিধা, সবসময় এভাবে করে বলবা, এই পাশ থেকে বলে আসবা। ওকে, তাহলে গেল আমাদের আমরা আয় করছি ব্যয় করছি, এখন আমরা মুনাফা বের করবো। তাহলে টোটাল রেভিনিউ কত পাইছি আমরা বলো এখানে এই যে 0 P1 এবং হচ্ছে এফ কিউ, এবং মোট ব্যয় করছি কত 0 পি জি কিউ। তাহলে দেখো আয় হয়েছে আমাদের এখানে, কিন্তু তুমি ওইভাবে বিয়োগ করতে পারবে না। 0 থেকে 0 বিয়োগ করছো, পি থেকে P1 থেকে পি বিয়োগ করছো, এরকম করে বিয়োগ করার সিস্টেম নাই। সিস্টেম হচ্ছে তোমাকে যদি বলি এখানে মোট আয় হয়ে আসছে কতটুকু 0 P1 FG, মোট আয় হয়ে আছে এই যে 0 P1 FG, এটা হচ্ছে মোট আয়। আর মোট ব্যয় হয়ে যাচ্ছে কতটুকু 0, দেখো মোট ব্যয় আছে 0 পি জি কিউ, 0 পি জি কিউ, এটা হচ্ছে মোট ব্যয় হয়েছে। তাহলে মোট আয় হয়েছে বেশি, বড় অংশ, নিচে হচ্ছে মোট ব্যয় হয়েছে নিচের অংশটা। তাহলে ওই আয় থেকে নিচের অংশ যদি আমি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমার এক্সট্রা করে বাঁচবে কোনটা? আমার এক্সট্রা করে বেঁচে যাবে এই অংশটা, এটাকে আমরা বলি মুনাফার অঞ্চল। হ্যাঁ, তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দিবা, বড় হচ্ছে আয়, নিচের অংশটা হচ্ছে ব্যয় লালটা। তাহলে উপরে আমাদের অতিরিক্ত আয় বাঁচতেছে, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ, সে নামটা বলবা। এটাও এক পাশ থেকে বলে আসবে, এই বক্সের নাম বলবা পি। হ্যাঁ, P1 F এবং হচ্ছে জি, এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? আমাদের মুনাফার পরিমাণ। হ্যাঁ, পারবো? যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আবার একটু শেয়ার করে দিও, সবাই যুক্ত হয় মতো। আজকের টার্গেট তোমাদের 100 জন, একদম কম। ওকে, বুঝতে পেরেছি? পারবে? ওকে, ফাইন। 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে উদ্দীপকে উল্লেখিত মুনাফা কি সকল ক্ষেত্রে অর্জন করা সম্ভব? মতামত দাও। মানে এই যে মুনাফাটা, এটাকে আসলে আচ্ছা এখানে 8টা প্রশ্ন করছিল, এবং উক্ত মুনাফা কোন ধরনের বলছে।
তাহলে এখানে যেহেতু আমাদের একটা পজিটিভ মুনাফা বের হয়েছে, আমাদের আয় হয়েছে বেশি, ব্যয় হয়েছে কম, সো আমাদের অতিরিক্ত আয় বের হয়েছে বা বলতে পারো মুনাফা বের হয়েছে, তাই এটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করেছে। এই ফার্মটা কি করেছে? অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করছে। 4 নম্বর কোশ্চেন করছে আমাদেরকে যে উদ্দীপক উল্লেখিত ফার্মটি কি সকল ক্ষেত্রে মুনাফা, যেটা উদ্দীপক উল্লেখিত মুনাফা কি সকল ক্ষেত্রে অর্জন করা সম্ভব? মতামত দাও। না, আচ্ছা হচ্ছে এটা স্বল্পকালে আমাদের এখানে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে, কিন্তু স্বল্পকালে তোমার স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হইতে পারে, ক্ষতি স্বীকার করে ভারসাম্য হইতে পারে। স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কখন হয়? ক্ষতি স্বীকার করে ভারসাম্য কখন হয়? এই যে এরকম হলে আমরা যদি বলি যে আমাদের অ্যাভারেজ কস্ট যেটা আছে, এই অ্যাভারেজ কস্টটা যদি আমাদের এই AR দিয়ে যায়, যেমন ধরো এভাবে যদি হয় অ্যাভারেজ কস্টটা, তাহলে সেটাকে আমরা বলি যে এটা যদি না হয়, যদি এটা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক মুনাফা, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ যত অ্যাভারেজ কস্ট তত হয় বিদায় আমাদের স্বাভাবিক মুনাফা হয়, অর্থাৎ লাভ আর ক্ষতি সেম, মানে লাভও হয় না ক্ষতিও হয় না। আবার এসি রেখাটা যদি আমাদের তার উপর দিয়ে যায়, হ্যাঁ, এসি রেখাটা যদি এই পাশ দিয়ে যেভাবে করে যায় এসি রেখাটা, তখন আমাদের আয়ের তুলনায়, হ্যাঁ, আয় অ্যাভারেজ রেভিনিউর তুলনায় অ্যাভারেজ কস্ট তখন কি হয়ে যায়? বেশি হয়ে যায় বিধায় তখন আবার ক্ষতি স্বীকার ভারসাম্য অর্জন হইতে পারে। তাহলে আমরা বলবো যে এখানে উদ্দীপক উল্লেখিত মুনাফা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তো অস্বাভাবিক মুনাফা সবসময় হয় না, অনেক সময় স্বাভাবিক মুনাফা হইতে পারে, আবার ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করতে পারে একটি ফার্ম। এটা ব্যাখ্যা করতে হবে। পারলে তুমি চিত্র একটু এঁকে দিবা, তাহলে তোমার জন্য আরো সুবিধা হয়। চিত্র আঁকতে পারলে সেটা আরো ভালো আর কি। ওকে, এই ব্যাকগ্রাউন্ড দেখতে সমস্যা হচ্ছে? কি বলো, ঠিক আছে তো? এখন কি করতে পারে? এখন তো আর চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, এরপরে চলে আসি আমরা। এরপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, 2 নাম্বার সিকিউতে যাই। চলো, 2 নাম্বার সিকিউতে একটা চিত্র দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বলছে প্রথমত দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কাকে বলে? হ্যাঁ, বাজার কি? যেখানে উভয় পাশ থেকে একজন করে থাকবে, একজন ক্রেতা একজন বিক্রেতা থাকবে, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। অর্থাৎ ক্রেতাও একজন বিক্রেতাও একজন, এবং এই ধরনের বাজারে সাধারণত গোপনে পণ্যগুলো ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। ক্লিয়ার? সো 2 নম্বর এখানে বলছে যে একচেটিয়া বাজারে AR বড় হয় MR এর তুলনায়, ব্যাখ্যা করো। মানে AR কেন বড় হয় MR এর তুলনায়? আমি গত ক্লাসে তোমাদের ব্যাখ্যা দেখা দিয়েছিলাম কেন একচেটিয়া বাজারে AR বড় হয় এবং কেন ছোট হয়। আমি একটা আবার লিখে দিচ্ছি, দেখো। একচেটিয়া বাজারে যদি আমি বলি যে এটা, দেখো সবাই খেয়াল করবা, এটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ, দাম, এখানে টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ এবং হচ্ছে মার্জিনাল রেভিনিউ আমি করে দিচ্ছি। হ্যাঁ, দাম, বিক্রয়ের পরিমাণ এখানে লিখলাম, বিক্রয়ের পরিমাণ মনে করো 1 2 3। মনে রাখবা একচেটিয়া বাজারে দামটা চেঞ্জ হয়। মনে করো দাম ছিল প্রথমে 10, তারপর মনে করো 9, তারপর মনে করো 8। অর্থাৎ এই বাজারে দাম হ্রাস পেলে তখন বিক্রয় বৃদ্ধি পায়। সো এই কথাটা মনে রাখবা, দাম হ্রাস পেলে বিক্রয় বৃদ্ধি পায়। তাই আমি যদি টোটাল রেভিনিউ বের করি, টোটাল রেভিনিউ হচ্ছে P × Q, দুটো গুণ করতে হবে। দামের সাথে কনভার্ট করলে মোটাই পাওয়া যাবে। তাহলে 1 এর সাথে 10 গুণ করলে আসতে হবে 10, 2 এর সাথে 9 করলে 9 2 18, 3 8 24, এটা হচ্ছে মোটাই। আর গড়াই, যদি অ্যাভারেজ রেভিনিউ যদি বের করি গড়াই, তাহলে আমরা কি করব? গড়াই বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মোটাইকে কিউ দিয়ে ভাগ করতে হবে। যেমন 10কে 1 দিয়ে ভাগ করলে হবে 10, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, 24কে 3 দিয়ে ভাগ করলে হবে 8। তার মানে মনে রাখবা এই P এবং অ্যাভারেজ রেভিনিউ প্রত্যেকটা বাজারে, সেটা হোক পূর্ণবাজার বাজার, যেখানে আমরা জানি যে পূর্ণবাজার বাজার ক্ষেত্রে P সমান AR সমান কি হয়ে থাকে? MR হয়ে থাকে। এই যে এটা হচ্ছে পূর্ণবাজার বাজার ক্ষেত্রে P সমান AR সমান MR রাখা স্থির থাকে। হ্যাঁ, মানে ফিক্স থাকে সবসময় P AR এবং MR। আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে P এবং AR সমান হয়ে থাকে, P এবং AR কিন্তু সমান হয়ে থাকে, তবে MR সমান হবে না। তাকে আমরা MRটা বের করি। MR বের করার ক্ষেত্রে একটা ক্ষেত্রে যেটাই মোটাই সেটাই প্রান্তিকা, তাহলে 10টা এখানে লিখে দিলাম। তারপর এই মোটাই পার্থক্য লিখবো 18 - 10, 18 থেকে 10 বের করলে হবে 8, 24 থেকে 18 বের করলে কত হবে? 24 থেকে 18 বের করলে 6 হবে। তাহলে দেখছো এখানে আমাদের এয়ারটা 10 9 8 আর এমারটা হচ্ছে 10 8 6, তার মানে এয়ারটা একটু বড়। দেখো এয়ারটা 9 8, এখানে হচ্ছে 8 6, তার মানে এয়ারটা আর পিটা একটু বড় হয় এমআর এর তুলনায়। ঠিক আছে, কোন বাজারে? একচেটিয়া বাজারে এআর এবং এআরটা একটু বড় হয় এমআর এর তুলনায়। ঠিক আছে, যদিও প্রথমটা ক্ষেত্রে যেটা মোট সেটাই, মানে এআর এবং এমআর সমান হয়, তারপর এআরটা একটু বড় হয় এমআরটা কি হয়? একটু ছোট হয়। সেজন্য একচেটিয়া বাজারের ক্ষেত্রে এআরটা বড় হবে এমআরটা ছোট হবে, কারণ এখানে দাম হ্রাস পায়, বা সরি দাম হ্রাস বলতেছি, দামের পরিবর্তন হয়। একচেটিয়া বাজারে দামের পরিবর্তন হওয়ার কারণে আমাদের এআরটা যে হার হ্রাস পায় এমআরটা তার চেয়ে বেশি হার হ্রাস পায়, যার কারণে এআরটা বড় হয় এমআরটা কি হয়? ছোট হয়। এটুকু তুমি লিখবা। 3 অবস্থায় উদ্দীপকে ফার্মটির ভারসাম্য নির্ণয় করো। হ্যাঁ, ভারসাম্য নির্ণয় করতে বলছে এবং মুনাফার পরিমাণ বের করতে বলছে। এটা আমরা গত ক্লাসে মনে হয় তোমাদের দেখাইছিলাম, না এটা দেখাই নাই। ঠিক আছে, এখানে বলছে ভারসাম্য নির্ণয় করো এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো আমরা এখন করি।
আমরা এই কোশ্চেনটা সলভ করে চলো। ওকে, দেখো আমরা দুটো ভারসাম্য নির্ণয় করবো এবং হচ্ছে মুনাফা নির্ণয় করবো। প্রথমে ভারসাম্যটা নির্ণয় করে ভারসাম্য বিন্দু নির্ণয় করতে হবে। বলো এখানে ভারসাম্য বিন্দু কোনটা? মনে রাখবা ভারসাম্য হওয়ার শর্ত হচ্ছে দুইটা, যেটাকে আমরা বলি যে একটি ফার্মের ভারসাম্য হওয়ার শর্ত। একটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে MR সমান কি হবে? MC হবে, অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যেখানে সমান হবে, ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যেখানে সমান হবে, MR এবং MC সমান যেখানে হবে, সেখানে ফার্মের ভারসাম্য অর্জন করবে। অর্থাৎ ফার্মের MR এবং MC সমান হলে সেখানে ভারসাম্য অর্জন করবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম শর্ত। এখন তোমরা আমাকে বলো এই যে MR এবং এই যে MC কোথায় সমান হয়েছে? MR রেখা হচ্ছে এটা, এই যে লাল রেখাটা মনে করো MR রেখা, আর MC রেখা কোনটা? MC রেখা হচ্ছে এই যে এই MC রেখাটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের MC রেখা। এখন স্যার এই MR এবং MC মিলিত হয়েছে কোথায়? মনে রাখবা একটা রেখা অপর রেখাকে যেখানে ছেদ করবে, যেভাবে ছেদ করুক সেটা, হ্যাঁ যেভাবে ছেদ করুক সেটা, সেই বিন্দুতে আমাদের দুইটা মান কি হবে? সমান হবে। অর্থাৎ MR এবং MC যেখানে ছেদ করেছে সেখানে আমাদের দুইটার ভ্যালু কি হবে? সমান হবে। তাহলে আমাকে বলো তোমরা এখানে যে আমাদের MR এখানে আর MC মিলিত হয়েছে কোথায়? এই যে এই বিন্দুতে না? কোন বিন্দুতে বলো? MR এবং MC আমাদের মিলিত হয়েছে কোন বিন্দুতে? আমাদের এই যে এই বিন্দু যেটা আছে এই বিন্দুতে MR এবং MC কি হয়েছে? মিলিত হয়েছে। তাই এই বিন্দুকে আমরা বলতে পারি ভারসাম্য বিন্দু। তবে এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আরেকটা শর্ত আছে যেটাকে আমরা বলি পর্যাপ্ত শর্ত। সেই শর্তটা কি? পর্যাপ্ত শর্তটা কি? পর্যাপ্ত শর্ত হচ্ছে ফার্মের যেটা ভারসাম্য বিন্দু সেই বিন্দুতে MC রেখার ঢাল, হ্যাঁ MC রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল হইতে হবে। অর্থাৎ MC রেখার ঢাল বড় হবে MR এর তুলনায়। তাহলে এখানে MC রেখাটা ঊর্ধ্বগামী হইছে আর MRটা কি ভূমি অক্ষের সমান্তরাল। মনে রাখবা এখানে আরেকটা সহজ করে লেখা যায় যে MC রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল, অথবা তুমি বলতে পারো যেখানে MC রেখা MR কে নিচে ছেদ করে উপরের দিকে যাবে। তোমরা আমাকে বলো MC রেখা MR কে নিচে ছেদ করে উপরের দিকে গেছে কোন বিন্দুতে? এই বিন্দুতে MC রেখা MR কে নিচে ছেদ করে উপরের দিকে গেছে। যেহেতু আমাদের MC টা ঊর্ধ্বগামী তাই এটা ঢাল হয় পজিটিভ, আর এটা যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল ঢাল হয় 0, তার মানে পজিটিভ কি বড় না? তাই এখানে আমাদের MC ঢাল বড় হবে। যদি এরকম হইতো MC যদি এখান থেকে শুরু হইতো, এদিক থেকে শুরু হইতো এভাবে করে, তাহলে এখানে মনে করো একটা বিন্দু A বিন্দু, সে A বিন্দুতে কিন্তু ভারসাম্য হচ্ছিল MR এবং MC। এই যে MR এবং কি MC সমান হচ্ছিল, কিন্তু আমাদের ভারসাম্য বিন্দু হবে না এটা, কারণ সেখানে 2 নম্বর শর্তটা পর্যাপ্ত শর্ত হবে না। সে পর্যাপ্ত হচ্ছে MC রেখার ঢাল বড় MR রেখার তুলনায়, সেটা হবে না, কারণ এখানে MCটা হচ্ছে নিম্নগামী, MRটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। নিম্নগামী মানে কি? ঢাল হবে নেগেটিভ ঢাল। বুঝা গেছে? এগুলো আমি বিস্তারিত যে টপিকগুলো আমি পড়াইছিলাম, আমাদের বিস্তারিত যে টপিকের ভিডিও আছে সেখানে কিন্তু আমি বিস্তারিত বলছি। হ্যাঁ, ভারসাম্য বিন্দু কোটায় কেমন হয় এগুলো তো পারবা তো? এটা নাকি আরো ব্যাখ্যা করতে হবে? পারবা কিনা বলো? ভারসাম্য বিন্দু পারবা? কোনটা ভারসাম্য বিন্দু? এখন আমরা মুনাফা বের করবো এখানে। হ্যাঁ, মুনাফার পরিমাণ আমরা নির্ণয় করব। তাহলে আমরা একটু আগে বলছি যে মুনাফা বের করার কি, মুনাফা বের করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে প্রথমে তোমাকে মোট আয় বের করতে হবে। হ্যাঁ, মোট আয় যেটাকে আমরা বলি TR, টোটাল রেভিনিউ। সূত্র কি? সূত্র হচ্ছে কিউ ইন্টু এআর, টোটাল রেভিনিউ বের করব, কিউ ইন্টু এআর, এটা বের করবো আমরা। হ্যাঁ, আর এটা বের করতে আমাদের মোট ব্যয়, মোট ব্যয় যেটাকে আমরা বলি টোটাল কস্ট। টোটাল কস্ট কি? কিউ ইন্টু এসি, টোটাল কস্ট। তারপর আমাদের বের করতে হবে মুনাফা বের করতে হবে। হ্যাঁ, মুনাফা বের করতে হবে। মুনাফার সূত্র হচ্ছে মুনাফার সূত্র টিআর মাইনাস টিসি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, টিআর মাইনাস টিসি। তাহলে আমরা বের করি মোট আয়, কিউ ইন্টু এআর। হ্যাঁ, তাহলে এখানে বলো আমাদের এই চিত্রের মধ্যে কিউ ইন্টু এআর করলে আমাদের মোট আয় বের হবে। তাহলে আমাকে বলো তো এখানে যে কোয়ান্টিটির পরিমাণ কত আছে? এই যে এই বরাবর এটা হচ্ছে 200 আর কি, 200। তাহলে এখানে আমরা 200 বসা দিলাম ইনটু এভারেজ রেভিনিউ। এখানে কত আছে বলতে এই চিত্রে? এভারেজ রেভিনিউ, এই যে এভারেজ রেভিনিউ সেটা হচ্ছে ভারসাম্য অবস্থায় 30, তাহলে 30 বসা দিলাম। তাহলে आंसर হচ্ছে 200 ইনটু 30, 3 × 6, 6 বসা দিলাম, 3 × 6, শূন্য সব লিখে দাও, 3টা শূন্য, তাহলে 6000 হবে এটা। এরপরে মোট ব্যয় আমরা বের করব। মোট ব্যয় হচ্ছে কিউ ইনটু এসি। কিউ মানে কোয়ান্টিটি, বলে এখানে কোয়ান্টিটি কত আছে? আগের মতো কোয়ান্টিটি হচ্ছে 200, এবং এভারেজ কস্ট কত আছে এই চিত্রে? এই যে এভারেজ কস্টটা, এই যে ভারসাম্য অবস্থা এভারেজ কস্টটা আমাদের কত? 30 বসা দিলাম। তাহলে আবার 3 × 6, তার মানে এখানে आंसर বের হবে 6000। তাহলে आंसर কি? মুনাফা হচ্ছে টোটাল রেভিনিউ 6000, টোটাল কস্টও 6000। তাহলে আমাদের এখানে आंसर বের হবে, মুনাফা বের হবে 0। তার মানে এটা কি মুনাফা হয়েছে? স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে। কেমন কি হয়েছে বলো? স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে, কারণ এখানে আয় যত ব্যয় কি হয়েছে তত হয়েছে। তোমরা একটু সবাই শেয়ার করে দিও ক্লাসটা, যারা যুক্ত আছো, যারা বন্ধু বান্ধব সবাই যেন যুক্ত হতে পারে আর কি। ঠিক আছে, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও।
ক্লাসে মানুষজন না থাকলে ক্লাস করাতে ভালো লাগে না, বুঝছো? ওকে, এরপর আমাদের বলছে 4 নম্বর কোয়েশ্চেন বলছে যে উদ্দীপকে ফার্মটির গড় এসি মানে গড় বেটা এসি এফ বিন্দু দিয়ে অতিক্রম করলে মুনাফার উপর কি প্রভাব পড়বে? এফ বিন্দু কোটা এই যেটা বলছে এই বিন্দু দিয়ে যদি আমাদের এসি রেখাটা অতিক্রম করে এই বিন্দুটা দিয়ে, তাহলে আমাদের কিসের উপর, যে আমাদের ভারসাম্যের উপর আসলে কি প্রভাব পড়বে? যদি আমাদের এসি রেখাটা এখানে না হয়ে এসি রেখাটা এভাবে যায়, এভাবে যদি যায়, তাহলে আমাদের ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে? অথবা এভাবে করতে পারো, হ্যাঁ, এভাবে যদি যায়, তাহলে আমাদের ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে এসি রেখাটা যদি এইভাবে যায়, সেটাই আমাদেরকে বলছে। তাহলে আমরা আবার করব, কি করবো, আমরা এখানে আবার এসি এই অবস্থায়, এখন আগে ছিল মনে করি এসি, এটা এসি মনে করো 0 ছিল, এখন হচ্ছে এসি 1, সেই এসি 1 অবস্থায় এফ বিন্দু যদি এসিটা যায়, তাহলে আমাদের মুনাফার পরিমাণ আমরা বের করবো। তো সেই অবস্থায় আমাদের এসি এফ বিন্দু অবস্থায় আমাদের এখানে এই মানটা দেওয়া আছে, সেই মানটা মনে করো 20 দেওয়া আছে, অর্থাৎ অ্যাভারেজ কস্ট হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমরা এখানে মুনাফা নির্ণয় করব। চলো আমরা এখন এখানে মুনাফা বের করি। চলো তাহলে আমরা আবার, ও আচ্ছা আমি তো মুছে দিতে যাচ্ছি, এটা তো আমরা রাখতে পারবো। ঠিক আছে, এখানে মোট ব্যয় যেটা আমরা বলি টোটাল কস্ট কিউ ইন্টু এসি। হ্যাঁ, তাহলে আমরা এখানে মানগুলো বের করি। আমরা এগুলো সব মুছে দিচ্ছি, আবার নতুন করে করতেছি। দেখো তাহলে আমরা 4 নাম্বারটা করবো এখন। হ্যাঁ, 4 নাম্বারটা আমরা কি করবো, যদি আমাদের অ্যাভারেজ কস্টটা এসিটা এফ বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি সেই এসিটা এসি 1 বিন্দু, এসি 1 রেখাটা, এবং সে অবস্থা আমরা যদি মোটা বের করি প্রথমে কিউ ইন্টু এআর, কিউ মানে কোয়ান্টিটি 200, এবং এআর হচ্ছে আমাদের অ্যাভারেজ স্টেপনি হচ্ছে, দেখো অ্যাভারেজ স্টেপনি আগের মতোই আছে, অ্যাভারেজ স্টেপনি এই ই বিন্দুতে 30, তাহলে এটা হচ্ছে 6000 আমাদের মোটাই। আর মোট ব্যয় কত হবে, কিউ ইন্টু এসি, কিউ মানে এখানে কত 200। ঠিক আছে, দেখো এসি কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এসির মান কিন্তু এখন এসি 1 অবস্থায় এফ বিন্দুতে 20, তাহলে 20 বসা দিলাম আমরা, 2 × 4, তার মানে 4000 হবে এখানে। তাহলে আনসারটা কি, টোটাল রেভিনিউ হচ্ছে 6000 এবং টোটাল কস্ট হচ্ছে 4000, সরি এখানে 4 এভাবে দাও, 4000, তাহলে আনসার বের হবে কত, 2000। এটা হচ্ছে আমাদের কি, আমাদের মুনাফা বের হয়ে আছে। বুঝছি? পারবো? দেখছো একটু করে শেয়ার করলে কিন্তু 90 জন হয়ে গেছে, এই যে একটু শেয়ার করলে হয়ে যায়, তোমরা একটু আন্তরিকতা দেখালেই কিন্তু হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে মুনাফার পরিমাণটা ধনাত্মক বের হয়ে আছে, মুনাফাটা এখানে যেহেতু 2000 ধনাত্মক বের হয়েছে, তার মানে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে। মুনাফা ধনাত্মক বের হলে অস্বাভাবিক, মুনাফা শূন্য বের হলে স্বাভাবিক, মুনাফা যদি ক্ষতি বের হয়, মানে মুনাফা না হয়ে যদি ক্ষতি হয়, তাহলে সেটাকে আমরা ক্ষতি স্বীকার করে ভারসাম্য বলবো। তাহলে আমরা কি বলতে পারি যে যদি ফার্মটি এসি রেখা এফ বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে মুনাফার উপর কি পড়বে, তাহলে আমরা বলবো মুনাফার এখানে ধনাত্মক বের হবে। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো, তাহলে তুমি চিত্র আঁকবা আগে, এসিটা এখানে আঁকবা, আঁকার পরে এখান থেকে এখানে যোগ করে দিবা, সেই মানটা 20 এটা লিখবা আর কি, চিত্র আঁকার পর তারপর এটা করবা, মানে ম্যাথটা করবা। স্যার যে কোনো বাজারে পি সমান এর ব্যাখ্যা করতে হবে কিভাবে? পি সমান এর ব্যাখ্যা করতে দরকার নেই, যে কোনো বাজারে পি সমান এর হয়, এটা তো তুমি একটু আগে আমরা যে অ্যাক্সিডেন্ট বাজার করছি সেখানে ছিল পি সমান এর, আর পুনর্মুদ্রা বাজারের ক্ষেত্রে দাম নির্দিষ্ট থাকে, সেজন্য পি সমান এর হয়, এটা তুমি জানোই আগে থেকে। ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তী সিকিউতে। হ্যাঁ, দেখো এরপরের সিকিউ হচ্ছে 3 নাম্বার সিকিউ, এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে ফার্ম কি, প্রথমে বলছে ফার্ম কি, ফার্ম হচ্ছে এক একটি উৎপাদন প্রতিষ্ঠানকে একটি ফার্ম বলে, যেটা কয়েকটা প্লান্টের সমন্বয়ে গঠিত। প্রথম কথা বলি প্লান্ট কি, প্লান্ট মানে হচ্ছে একটা উৎপাদন প্রতিষ্ঠান, একটা উৎপাদন ইউনিটকে বোঝায়। যেমন ধরো বিএসআরএম কোম্পানির রড উৎপাদন করে, তো তাদের একটা মনে করো প্লান্ট আছে চট্টগ্রামে। হ্যাঁ, তাহলে ওটাকে আমরা বলতে পারি যে তাদের একটা প্লান্ট আছে চট্টগ্রামে, তার মানে তাদের একটা প্লান্ট থাকে এটা, এবং এই মনে করো ঢাকাতে একটা আছে, তাহলে দুইটা প্লান্ট আমি একটা কোম্পানি, সেটা হচ্ছে বিএসআরএম কোম্পানি, ওই বিএসআরএম কোম্পানিকে একটা ফার্ম বলা হয়। এরকম সমজাতীয় যত ফার্ম আছে সব ফার্মের সমষ্টিকে আবার শিল্প বলে। যেমন চা উৎপাদন করা অনেকগুলো কোম্পানি আছে, সবগুলোকে আমরা একটা ফার্ম বলবো, সবগুলো মিলে হচ্ছে চা শিল্প। ঔষধ বানায় অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো কোম্পানি মিলে ওষুধ শিল্প। হ্যাঁ, তাহলে ওই কোম্পানিগুলোকে বলা হয় একটা ফার্ম বলা হয়, এইটুকু মনে রাখবা। 2 নম্বর বলছে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, বিক্রেতা নয়, ব্যাখ্যা করো। এটা কোন বাজারে হয়? ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি মনোপসনি মার্কেট। কি শনি? মনো মানে হচ্ছে এক, আর হচ্ছে সনি মানে কি বলো,
মনপসনি, এটাকে আমরা বলি মনপসনি। মনপসনি মার্কেটে, হ্যাঁ মনপসনি মার্কেট হচ্ছে মন মানে এক, আর সনি মানে হচ্ছে ক্রেতা, একজন ক্রেতার বাজার। বল করে একটা এলাকা, যে এলাকাতে অনেকজন কৃষক আছে, সবাই মনে করে আখ উৎপাদন করে। আখ তো চিনো সবাই না, যেটাকে আমরা আখ বলি, ইক্কু বলি, কুশাল বলি চট্টগ্রামের ভাষায়। হ্যাঁ, সো এই যে অনেকগুলো কৃষক আছে, সবাই আখ উৎপাদন করে। তো সেখানে মাত্র একটা ফ্যাক্টরি আছে যেখানে চিনি উৎপাদন হয়, একটা ফ্যাক্টরি। তাহলে ওই কৃষকরা ওই ফ্যাক্টরির কাছে কিন্তু আখগুলো বিক্রি করতে বাধ্য, তাই না? তখন ওই ফ্যাক্টরিওয়ালা ইচ্ছে মতো, তার ইচ্ছে মতো সে কিন্তু কি করবে, এই তোমার আখগুলোকে কিন্তু কিনবে, তাই না? কারণ এখানে দেখা যাচ্ছে কি যে তোমার হচ্ছে ক্রেতা একজন, তো সে তার ইচ্ছে অনুযায়ী পণ্যগুলোকে কিনতে পারবে, একজন ফ্যাক্টরি। সো সকল কৃষক তার কাছে বিক্রি করতে বাধ্য। সে তার ইচ্ছে অনুযায়ী পণ্য, সে যদি চায় যে একটা আখ সে 10 টাকা দিবে, তাহলে 10 টাকা কিনতে পারে। সে যদি চায় যে একটা আখ সে 20 টাকা করে দেবে, তাহলে সে 20 টাকা করে কিনতে পারে। তার মানে এখানে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, বিক্রেতা নয়। তাহলে সেটা হচ্ছে মনপসনি মার্কেটে, মনে থাকবে। ডুঅপসনি তো সেম হয়, ডুঅপসনি তো দুইজনে কিনে, একটা ফ্যাক্টরি না হয় দুইটা ফ্যাক্টরি থাকে, তাহলে দুইজনে মিলে সমবায়ের ভিত্তিতে তারা পণ্যগুলো ক্রয় করে। তবুও সেখানে একটু কম্পিটিশন থাকে, কিন্তু মনপসনিতে হচ্ছে কোনো কম্পিটিশন থাকে না, ক্রেতাই সব কিছু নির্ধারণ করবে। বোঝা গেছে? সমজাত দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। এবার বলবো না, আমরা ফার্ম মানে বুঝবো এক একটি উৎপাদন প্রতিষ্ঠানকে, আমরা বলতে পারি উৎপাদন প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়, যা কয়েকটি প্লান্টের সমানে গঠিত হয়, এভাবে বলবা। 3 বলছে উদ্দীপকের আলোকে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। পারবে না তোমরা মুনাফা বের করতে? দেখো এখান থেকে মুনাফা বের করবা। আমি তোদেরকে বলি শর্টকাট ওয়ে বলি একটা। শর্টকাট ওয়ে হচ্ছে পরীক্ষা সিকিউ আসলে বা শর্টকাট লিখিও না, সিকিউ না আসলে তখন শর্টকাট লিখতে পারবা। হ্যাঁ, সিকিউ আসলে শর্টকাট লেখা যাবে না। যদি আমি মুনাফা আমি শর্টকাটে তোমাদেরকে দেখাতে পারবো, শর্টকাটে কেমন করে আমি তোমাদেরকে বলি। এমসিকিউর ক্ষেত্রে কাজে দিবে। সেটা তো তুমি দেখবে আগে টোটাল রেভিনিউ কত আছে। টোটাল রেভিনিউ আছে আমাদের ভারসাম্য অবস্থায়, টোটাল রেভিনিউ হচ্ছে 20। হ্যাঁ, টোটাল কস্ট কত আছে দেখো এখানে। টোটাল কস্ট হচ্ছে এটা এভাবে হবে। এটা একটু ভুল আছে, এটা তোমরা ঠিক করে নাও। এটা চিত্রটা একটু ভুল হচ্ছে, আমি তোমাকে বলি কোথায়। এটা হচ্ছে এসি হবে, এদিক দিয়ে যাবে। হ্যাঁ, আর এবিসি হবে এটা, কারণ এবিসি কখনো এসির উপরে যাইতে পারবে না, এটা মনে রাখবা, ঠিক আছে? এবিসি কখনো এসির উপরে যাইতে পারে না, সেজন্য। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কি বলছি, আমাদের হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে আমাদের এখানে কত, অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 20, আর অ্যাভারেজ কস্ট কত, অ্যাভারেজ কস্ট হচ্ছে E3 বিন্দুতে 23। তাহলে তুমি আগে এখানে অ্যাভারেজ রেভিনিউ আসছে 20, অ্যাভারেজ কস্ট আসছে 23, এই দুটো পার্থক্য বের করবা। পার্থক্য কত? 3। তার মানে এখানে কস্ট বেশি হয়েছে কয় টাকা? 3 টাকা কস্ট বেশি, মানে অ্যাভারেজ কস্ট বেশি 3 টাকা। তার মানে আমাদের ক্ষতি বের হবে আর কি। তাহলে 3 ইন্টু এই যেখানে পরিমাণটা, সেই পরিমাণটা গুণ করে দেবে, 3 ইন্টু 140। তাহলে আনসার হবে হচ্ছে কত? 3 ইন্টু 140 বের করে দিলে, তাহলে 3 14 হচ্ছে 14 গুণ 28, 3 14 42 নাকি 420, ঠিক আছে? 420 হচ্ছে আমাদের কি বের হবে, আমাদের ক্ষতি বের হবে। মুনাফাটা না, এখানে ক্ষতি হবে, কারণ এখানে কস্টটা বেশি। হ্যাঁ, সেজন্য। বোঝা গেছে? সো আমরা এখানে যদি এভাবে করলে হবে না, আমরা জাস্ট শর্টকাটে বলতেছি কেমনে তুমি ক্ষতি বের করবো, মুনাফা বের করবে। সেটা আগে তুমি AR এবং AC পার্থক্য বের করবা। যদি সেখানে AC বেশি হয় তার মানে ক্ষতি বের হবে, আর যদি AR বেশি হয় তার মানে মুনাফা বের হবে আর কি। ওকে, চলো আমরা করে ফেলি। আমরা এই ম্যাথটা করব। সো আমরা ম্যাথটা এখানে দেখা দিচ্ছি। দেখো 3 নম্বর বলছে মুনাফা নির্ণয় করতে হবে, উদ্দীপককে মুনাফা বের করো। তাহলে আমরা প্রথমে এখানে করে ফেলি মোট আয়। হ্যাঁ, আমরা এই চিত্রের মধ্যে প্রথমে মোট আয়, মোট আয়। এখানে একটু এটা কারেকশন করে নাও। এটা হচ্ছে আমাদের AC রেখা, আর এটা হচ্ছে ABC রেখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট আয় মানে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ হচ্ছে Q ইন্টু AR। টোটাল রেভিনিউ আমরা করব Q ইন্টু AR রেখা। হ্যাঁ, Q ইন্টু AR আমি একসাথে করে ফেলি। Q মানে কোয়ান্টিটি, দেখেন কোয়ান্টিটি হচ্ছে 140, এখানে সরাসরি আমরা মানটা বসা দিব। আর এভারেজ রেভিনিউ হচ্ছে এখানে এভারেজ, এই দেখো এভারেজ রেভিনিউ হচ্ছে E2 বিন্দুতে 20 বসা দাও। তাহলে আনসার হবে 14 280। এরপরে সরি 280 বলতেছি, এখানে ভুল লিখছি আমি, একটা 2টা শূন্য হবে, ওই জায়গায় আমি ভুল করছি। তাহলে এখানে ছিল 140 ইন্টু কত, 140 ইন্টু 3 করছি না, না ওটা ঠিক আছে, ওইটা বিয়োগফল ঠিক ছিল, ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে আসো এটা আমরা লিখলাম। এটা কি করছি আমরা 14 গুণ 28, তার মানে এটা হচ্ছে 2800 হবে আর কি, ঠিক আছে? ওকে ফাইন। এবার আমরা মোট ব্যয় বের করি, মোট ব্যয় বের করবো। মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট Q ইন্টু AC সূত্র। তাহলে Q মানে কত, আগের মতো 140, আর অ্যাভারেজ কস্ট কত দেখো তো এখানে। অ্যাভারেজ কস্ট হচ্ছে এই যে স্থির রেখাটা E3 বিন্দুতে 23 আমরা লিখলাম। তাহলে আমরা গুণ করে দিব। এবার একটু গুণ করে দাও তো। আগে আমরা
এটা গুণগুলো 2800, 20 যদি হয় 2800, তারপর আরো 14, এটা যদি 3 গুণ হয় 3 14। আচ্ছা আমি করে দিচ্ছি, তাহলে হবে 140 ইন্টু 23, 3220। হ্যাঁ, এটা হবে 3220। তাহলে আমাদের মুনাফা কত হবে? এখানে তো আসলে মুনাফা বের হবে না। মুনাফা হচ্ছে, আমরা এবার যদি লিখি মুনাফা দুইভাবে লেখা যাবে। মুনাফা যদি লেখো তাহলে লিখতে হবে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তার মানে রেভিনিউ হয়েছে আমাদের 2800 এবং কস্ট হয়েছে আমাদের 3220। তাহলে আমাদের মুনাফা বের হবে হচ্ছে এটা থেকে মাইনাস 2800, তার মানে আসতে হবে হচ্ছে মাইনাস 420। এটা হচ্ছে ক্ষতি, মানে মুনাফাটা ঋণাত্মক বের হয়, এভাবে লিখলে আর কি। আর তুমি যদি লেখো যে স্যার আমি মুনাফা দিয়ে লিখি না, আমি ক্ষতি দিয়ে লিখবো, তাহলে তুমি তাও করতে পারো। তাহলে এভাবে লিখবা, তখন ক্ষতি দিয়ে লিখবা। ক্ষতি লিখলে সূত্র উল্টা হয়ে যাবে, টিসি মাইনাস টিআর হয়ে যাবে, তখন উল্টা সূত্র লিখবা, টিসি মাইনাস টিআর হবে ক্ষতি দিয়ে লিখলে। তুমি চাইলে এভাবে লিখতে পারো, মুনাফাতে ক্ষতি দিয়ে লিখতে পারো। ক্ষতি হচ্ছে আমরা এখানে ব্যয় হয়েছে আমাদের 3220 মাইনাস আমাদের লাভ হয়েছে আয় হয়েছে 2800, তাহলে আনসার হবে হচ্ছে 420। যখন ক্ষতি দিয়ে লিখবা তখন আমাদের পজিটিভ আনসার বের হবে। আসলে ক্ষতি পজিটিভ মানে কি? এটা খারাপ জিনিস। আর মুনাফা নেগেটিভ মানে কি? এটা খারাপ জিনিস। বুঝা গেছে? মানে ক্ষতি হচ্ছে আর কি এখানে, মানে মুনাফা হচ্ছে না, মুনাফাটা ঋণাত্মক হচ্ছে। তুমি চাইলে দুইভাবে লিখতে পারো, তুমি চাইলে এভাবে লিখতে পারো, মুনাফা দিয়ে লিখতে পারো, তখন মাইনাস দিবে আনসার। আর ক্ষতি দিয়ে লিখলে তখন এভাবে করবা, লাস্ট অংশটা আর কি শুধু। ওকে, তারপর চলে আসি আমরা, এটা গেল 3 নম্বরে। 4 নম্বর আমাদের কোয়েশ্চেন করছে উদ্দীপকে এসি রেখা E2 বিন্দু দিয়ে গমন করলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে চিত্র সহ দেখা। অর্থাৎ আমাদের এই যে এসি রেখাটা E3 দিয়ে না যদি E2 দিয়ে যায়, মানে এখান দিয়ে যায়, AR দিয়ে যায়, তাহলে আসলে কি প্রভাব পড়বে ভারসাম্যের উপর। দ্যাট মিনস আমাদের রেখাটা, এই যে এসি রেখাটা, সেটা এদিক দিয়ে না E3 দিয়ে না যদি E2 দিয়ে যায়, মানে এদিক দিয়ে যায়, এটা যদি হয় আমাদের এসি রেখা, তাহলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। তোমরা কি পারবা? দেখি আমরা সেটা করি তো। আমাদের আনসার কি আসে আমরা একটু দেখি তো, চলো আমরা আনসারটা একটু বের করব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমরা সূত্রগুলো লিখে দিচ্ছি, আমরা সূত্রগুলো থাকুক, মানে এখানে আবার আমাদের মোটা বের করতে হবে আর কি। চলো আমরা করি। প্রথমে আমরা মোটা বের করি। মোটা হচ্ছে কিউ ইনটু এআর। তো কিউ তো আগের মতো 140, এগুলো ঠিক রাখা, মানে এগুলো না চেঞ্জ করলে হয়তো। এআর হচ্ছে কি? এটা হচ্ছে 4 নাম্বার করতেছি আমরা, 4 নাম্বার। হ্যাঁ, আর এআর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ কত? এখানে অ্যাভারেজ রেভিনিউ আগের মতো, অ্যাভারেজ রেভিনিউ E2 বিন্দুতে 20, তাহলে আনসার হচ্ছে 2800। হ্যাঁ, আবার মোট ব্যয় যদি বের করি কিউ ইনটু এস, কি মানে কত? 140 আবার কত কিউ। আর এসি দেখো এখন কিন্তু এসি, এটা এই যে E2 বিন্দুতে এসি মানও কত হবে? ভারসাম্য অবস্থায়, এই যে ভারসাম্য অবস্থায় এসির মানও E2 বিন্দুতে 20, তাহলে 20 লিখে দিলাম, তাহলে আনসার হবে 2800। তাহলে আনসার কি? মোট আফা হচ্ছে টোটাল রেভিনিউ 2800, টোটাল কষ্ট কত? টোটাল কষ্ট আমাদের 2800 হবে, তাহলে বিয়োগ করে দিলে আনসার হবে কত? 0। তার মানে এখানে মুনাফা 0 বের হবে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আর প্রথমে যেটা ছিল সেটা ছিল অস্বাভাবিক মুনাফা, সরি ক্ষতি স্বীকার করে ভারসাম্য, এটা 3 নাম্বারটা। আর 4 নাম্বার মধ্যে এসি যদি E2 বিন্দু দিয়ে যায়, তাহলে আমাদের ভারসাম্য হবে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, কারণ এখানে মুনাফার পরিমাণ 0 বের হবে। এই আনসার। পারবে না করতে? পারবে? করতে পারবে? একটু বলো তো, পড়তে পারো কিনা সবাই, একটু জানাও। ওকে, চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। এরপরে কোয়েশ্চেনটা আমরা একটু দেখে চলো। এরপরে কোয়েশ্চেন আমাদেরকে বলছে 4 নম্বর কোয়েশ্চেন। দেখো দুইটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে থেকে আমাদের কোয়েশ্চেন করছে। প্রথমত যে কোয়েশ্চেনটা করছে সেটা হচ্ছে মনপসনি কি। আমরা একটু আগে বলছি মনপসনি মানে মন মানে একসনি মানে হচ্ছে ক্রেতা, একজন ক্রেতার বাজার। 2 নম্বর বলছে একচেটিয়া বাজারে ফার্ম শিল্পের মধ্যে কোনো পার্থক্য করা যায় না কেন? কারণ একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকে, যেই ফার্মটা ওই পণ্যটা বিক্রি করে, আর কোনো ফার্ম থাকে না। যেমন আমি যদি বলি বাংলাদেশে চা বানায়, এদের চা আমরা খাই, চা পাতা বানায় একটা কোম্পানি, মনে করো শুধু সিলন কোম্পানি, তাহলে তাকে নিয়েই সৃষ্টি হবে, সিলন কোম্পানিকে নিয়েই সৃষ্টি হবে চা শিল্প। তার মানে একচেটিয়া বাজারের ক্ষেত্রে একটা যেহেতু ফার্ম থাকে তাকে নিয়ে শিল্প হয়, সো এখানে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ একটাই ফার্ম থাকে তাকে নিয়ে শিল্প হয়ে যায়, সেজন্য একচেটিয়া বাজারের ক্ষেত্রে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। 3 অবস্থায় যে চিত্রে এবি রেখা, এবি কোন ধরনের বাজার ব্যাখ্যা করো। এ এবং বি, এখানে এটা কি? এটা হচ্ছে আমাদের যেখানে এআর এবং এমআর কি হয় ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ এ এবং এআর এবং এমআর সমান হয়,
এবং সেটা ফিক্স থাকে বোঝাচ্ছে। যেমন আমি উৎপাদন যেমনই করি, উৎপাদন বা বিক্রয় যেমনই হোক, আমাদের এ আর এবং আমার কি সমান থাকতেছে না, সবসময় ফিক্স থাকতেছে। একটা দুইটা তিনটা যত বিক্রি করি আমি, এ আর এবং আমার কি সমান। তাই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আমরা পড়েছিলাম মনে আছে 3rd চ্যাপ্টারে। তারপরে বি হচ্ছে কি, এখানে আমাদের এ আর রাখা হচ্ছে এটা আর এম আর হচ্ছে এটা, তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একচেটিয়া বাজার। এ আর এবং এবার কমতে থাকে, তবে এ আর তুলনায় এবার বেশি আর কমতে থাকে, এটা হচ্ছে একচেটিয়া বাজারের চিত্র। ওকে, এই দুটো বলবো। 4 নাম্বার কি বলছে দেখো, বলছে এ বাজারে ভারসাম্য ব্যাখ্যা করো যখন এসি রেখা এ আর রেখার উপরে অবস্থান করে। বলছে কি এই বাজারে মানে পূর্ণ বাজারের ক্ষেত্রে ভারসাম্য ব্যাখ্যা করো যখন এসি রেখা এ আর রেখার উপর অবস্থান করে। তার মানে আমাদের ক্ষতি স্বীকারের ভারসাম্যের চিত্র রাখতে বলতেছে। আমাদের এ আর এর তুলনায় অ্যাভারেজ কস্ট বেশি হয় কোথায়? আমাদের ক্ষতি স্বীকার ভারসাম্যের ক্ষেত্রে অ্যাভারেজ রেভিনিউ তুলনায় অ্যাভারেজ কস্ট বেশি হয়। হ্যাঁ, তাহলে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে, ভারসাম্যটা ব্যাখ্যা করতে বলছে। আমরা এখানে 4 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করে দিচ্ছি, আমরা চিত্র রাখবো। ঠিক আছে, এই চিত্রের মধ্যে আমাদের কি করবো, আমরা হচ্ছে পূর্ণ বাজারের ক্ষেত্রে আমরা ক্ষতি স্বীকার করে চিত্রটা এখানে করতে বলতেছে মেইনলি, যেখানে এসিটা বড় হবে এ আর এর তুলনায়। তাহলে আমরা যদি চিত্রটা রাখি এরকম হবে, আমাদের কোয়ান্টিটির পরিমাণ ভূমিমাপক উৎপাদনের পরিমাণ, উপরে থাকবে পি এ আর এম আর, হ্যাঁ এসি এমসি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের উপরে থাকবে। সো যেহেতু এটা পূর্ণবাজার বাজার, পি সমান কি হয় এ আর সমান কি এম আর হয়। আর আমরা জানি ভারসাম্যের চিত্র, ভারসাম্য হওয়ার জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন হয় এম আর এবং এমসির। তাহলে এখানে আমরা একটা এমসি রেখা আঁকলাম, এমসি রেখা হয় ইউ আকৃতি, তাই ইউ আকৃতি, আর এম আর তো ভূমিমাপকের সমান্তরাল পূর্ণবাজার বাজার, তাই এম আর এবং এমসি যেখানে সমান হয় এবং যেখানে এম আর এমসি রেখা আমাকে নিচের থেকে উপর দিকে যায়, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ওকে ফাইন, ভারসাম্য বিন্দু আমরা করে ফেললাম। আমাদের ভারসাম্য বিন্দু পেয়েছি আমরা কত, ভারসাম্য বিন্দু হচ্ছে আমাদের হ্যাঁ ই বিন্দু। এখান থেকে আমরা নিচের দিকে আসলে উৎপাদনের পরিমাণ পাবো, মনে করো সেটা হচ্ছে সাপোজ আমরা 10 ধরলাম, এবং এই অবস্থায় অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এবং অ্যাভারেজ কস্ট সবগুলো মান হচ্ছে এখানে আমরা 10 ধরলাম। ওকে ফাইন। এখানে কি বলেছে আমাদের প্রশ্নটা আমাদের বলছে যদি আমাদের আমাদের প্রশ্ন বলেছে যদি আমাদের অ্যাভারেজ কস্টটা, হ্যাঁ যদি আমাদের অ্যাভারেজ কস্ট রেখাটা যদি অ্যাভারেজ রেভিনিউর উপরে অবস্থান করে, অর্থাৎ অ্যাভারেজ কস্ট রেখা আমরা এখানে, তো অ্যাভারেজ কস্ট রেখাটা ইউ আকৃতির হবে। অ্যাভারেজ কস্ট রেখাটা প্রথমে নিচে নামবে, এমসি বরাবর এসে উপরের দিকে যাবে। অ্যাভারেজ কস্ট রেখা আমি যদি ভারসাম্য অবস্থা অ্যাভারেজ কস্টের মান কত, আচ্ছা হচ্ছে ভারসাম্য অবস্থা অ্যাভারেজ কস্টের মান হচ্ছে এই ভারসাম্য রেখাটা উপর দিকে বর্ধিত করো, তাহলে ভারসাম্য মান পাবা, উপর দিকে বর্ধিত করলাম, সেটা মনে করো এ বিন্দুতে, সেই মানটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে মনে করো 15। তার মানে আমাদের এখানে অ্যাভারেজ রেভিনিউ 10 আর অ্যাভারেজ কস্ট হচ্ছে 15। এটাই বলছিল প্রশ্নের মধ্যে যে অ্যাভারেজ কস্ট রেখাটা অ্যাভারেজ রেভিনিউর উপর অবস্থান করবে। দ্যাট মিনস অ্যাভারেজ কস্ট রেখাটা অ্যাভারেজ রেভিনিউর উপর অবস্থান করবে, উপর অবস্থান করতেছে। অ্যাভারেজ রেভিনিউ আমাদের 10 কিন্তু অ্যাভারেজ কস্ট হচ্ছে 15। তাহলে এটা হলে আমাদের কি বলছে যে এই চিত্রে ভারসাম্য ব্যাখ্যা করো যখন এসি এর উপরে থাকবে। তাহলে এখানে আমাদেরকে এই অবস্থা আমাদের ভারসাম্য কেমন হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে, যে এখানে স্বাভাবিক মুনাফা হয়েছে নাকি অস্বাভাবিক মুনাফা হয়েছে নাকি ক্ষতিকর হয়েছে। তাহলে কি করতে হবে, মুনাফা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মোট আয়, হ্যাঁ মোট আয়। তুমি চাইলে এখানে প্রতীক দিয়ে করতে পারো, প্রতীক দিয়ে করাটাই বেটার, যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নাই। হ্যাঁ, তো প্রতীক দিয়ে করতে পারাটাই সবচেয়ে বেটার। আমরা সংখ্যা দিয়ে করবো নাকি প্রতীক দিয়ে করবো তোমরা বলো। এখানে প্রতীক দিয়ে দিব 3টা, প্রতীক দিয়ে করলে সবচেয়ে বেটার, যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নাই চিত্রের মধ্যে, আমাদের নিজে থেকে করতে হচ্ছে চিত্রটা, সেজন্য। বলো এখানে আমরা কি সংখ্যা দিব নাকি এরকম এখানে কিছু মান দিয়ে দিব, সরি আমরা কিছু প্রতীক দিয়ে করব। প্রতীক দিয়ে করলে কিন্তু ভালো হবে, প্রতীক দিয়ে করলে ভালো, কারণ এখানে যে কোনো সংখ্যা হতে পারে, সেজন্য আমরা প্রতীক দিয়ে করি। হ্যাঁ, প্রতীক দিয়ে করে দিচ্ছি। তাহলে এখানে আমরা 10 না লিখে এখানে আমরা একটা মান দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, ঠিক আছে। সো এখানে দিলাম আমরা মনে করো যে কিউ, এখানে দিলাম P0, এখানে দিলাম P1। হ্যাঁ, তাহলে আমরা করি প্রথমে মোটাই বের করতে হলে কিউ ইন্টু এআর, হ্যাঁ টোটাল রেভিনিউ বের করবো আমরা। টোটাল রেভিনিউ হচ্ছে কিউ ইন্টু এআর হবে। সো কিউ মানে কোয়ান্টিটি, এখান থেকে একটু হচ্ছে কোয়ান্টিটি, 0 থেকে কিউ, এবং অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে যে অ্যাভারেজ রেভিনিউ 0 থেকে P0, হ্যাঁ এই 0 থেকে P0 পর্যন্ত। তাহলে মোটা কথা হবে এখানটা একটু এখান থেকে গুণ করে দিলে এটাই নিচের অংশটাই, তাহলে 0 P0 এবং কি ই এবং হচ্ছে কিউ, অর্থাৎ এখান থেকে একটু গুণ করে দেওয়া হয়, তাহলে এই নিচের অংশটা পাবো 0 P0 ই কিউ। তারপর মোট ব্যয় বের করবো আমরা, মোট ব্যয় বের করবো, মোট ব্যয় হচ্ছে টিসি টোটাল কস্ট, তাহলে আনসার হচ্ছে কিউ ইন্টু এসি, কিউ মানে কোয়ান্টিটি, এখান থেকে 0 থেকে Q0, 0 থেকে Q0 হচ্ছে এটা 0 থেকে Q0, এবং
অ্যাভারেজ কস্ট হচ্ছে এখানে এই চিত্রের মধ্যে অ্যাভারেজ কস্ট হচ্ছে এ বিন্দুতে P1 পর্যন্ত, তাহলে এখান থেকে 0 থেকে P1 পর্যন্ত যে অ্যাভারেজ কস্ট, তাহলে একটু যদি গুণ করে দিই উপর অংশ, তাহলে পুরো জায়গাটা হচ্ছে আমাদের ব্যয় হবে 0 P1, হ্যাঁ P1 আর A Q, এটা হচ্ছে আমাদের ব্যয়। তাহলে আয় হয়েছে আমাদের নিচের অংশটা, ব্যয় হয়েছে এই বড় অংশটা পুরো জায়গাটা, তাহলে আয় কম ব্যয় কিন্তু বেশি, তাহলে এখানে কি হবে আমাদের ক্ষতি বের হবে। অথবা যদি মুনাফা দিয়ে লিখো তাহলে মুনাফা দিয়ে লিখতে পারো, আমি কোথায় করবো এখানে করে দিচ্ছি উপর দিয়ে, কেমন এখানে করে দিচ্ছি দেখো। তাহলে আমাদের কি বের হবে, এখানে আমরা লিখবো মুনাফা যদি বের করতে চাই তাহলে আমাদের আনসার কি বের হবে TR মাইনাস TC। তো TR মানটা বসা দিয়ে এই যে এটা TR হচ্ছে এটা 0 P0 মানে এই ছোট অংশটা 0 P0 EQ, আর ব্যয় হচ্ছে এই নিজের অংশটা 0 P1 AQ। তার মানে আমাদের ব্যয় আয় হয়েছে একটু কিন্তু ব্যয় হয়েছে বেশি, তাহলে আয় যেহেতু কম ব্যয় যেহেতু অনেক বেশি, তার মানে অতিরিক্ত ব্যয় হচ্ছে এটা, অতিরিক্ত ব্যয় হয়েছে এটা, তাহলে সেটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ, সেটা হচ্ছে P0 P1 এবং হচ্ছে AE। তবে আনসারটা মাইনাসে লেখা হবে, কারণ মুনাফা দিয়ে লিখছে, তো মুনাফা দিলে আমাদের আয় হয়েছে একটু কিন্তু ব্যয় হয়েছে তার চেয়ে বেশি, সো আমাদের আনসারটা মাইনাসে বের হবে, এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ P0 P1, এই যে অংশটা P0 P1 AE, এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। স্ক্রিন একটু করে দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। দেখো যেহেতু আমাদের এখানে কোনো মান দেওয়া নাই, সেজন্য আমরা প্রতীক দিয়ে করাটা বেটার, বুঝছো কেন? কারণ এখানে আসলে যে কোনো মান হইতে পারে, আমরা তো একটা ধরে করতে পারি না, ধরে করলেও হবে, মানে নাম্বার যে কেটে দিবে স্যার এমন না, তবে তোমাকে নাম্বার দিবে, তবে আমি বলবো যে সবচেয়ে উত্তম হচ্ছে কি দিয়ে করা, প্রতীক দিয়ে করাটা। হ্যাঁ, গোল্ডেন ব্যাচ আমাদের সেকেন্ড পেপারের ক্লাস চলতেছে, গোল্ডেন ব্যাচে যারা ভর্তি হওয়া নেই ভর্তি হতে পারবা, 26-এ যারা আছো, হ্যাঁ এখন যারা বসে আছে ভর্তি হওয়া নেই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এখনও অনেক সময় বাকি আছে, আমরা প্রায় 5-6 মাস ক্লাস নেব এটাতে। আচ্ছা এরপরে চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেন, দেখো আচ্ছা এটা তো করে ফেলছি না, আচ্ছা এর পরবর্তী কোয়েশ্চেনটা একটু দেখাই দিই, তারপর আমরা শেষ করে দিব আজকের ক্লাসটা, এটা লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এখানের মধ্যে কি বলছে দেখো, প্রথমে আমাকে বলছে যে উৎপাদন কি, উৎপাদন বলতে আমরা কি বুঝি, ও আচ্ছা এটা মনে হয় থার্ড চ্যাপ্টারের কোয়েশ্চেন, এটা থার্ড চ্যাপ্টারের কোয়েশ্চেন, এটা পড়াচ্ছি না, থার্ড চ্যাপ্টার কোয়েশ্চেন আমি পড়াইছি অনেকগুলো, হ্যাঁ এর আগে ক্লাসে আমরা এটা করি, দেখো এইটা একটু দেখো। এখানে বলছে ভারসাম্য কি, ভারসাম্য বলতে আমরা আসলে কি বুঝে থাকি, যদি এটা সেকেন্ড চ্যাপ্টারে যদি আমি বলি, সেক্ষেত্রে আমরা ভারসাম্য বলতে থাকি যে দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ফলে যদি এমন একটা অবস্থা উপনীত হয় যেখানে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেটাকে আমরা ভারসাম্য বলি। কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ভারসাম্য বলতে বোঝাবো যেখানে আমাদের যেই বিন্দুতে আমাদের MR এবং MC সমান হয়, অথবা তুমি এও বলতে পারো যে একটা ফার্মে যখন মোট আয় সবচেয়ে বেশি হবে মোট ব্যয়ের তুলনায়, হ্যাঁ তখন সেটাকে আমরা ভারসাম্য বলতে পারি, সেই বিন্দুতে একটা ফার্ম ভারসাম্য অর্জন করে। অথবা তুমি বলতে পারো ভারসাম্য বলতে হচ্ছে যেখানে একটা ফার্মে MR এবং MC সমান হবে এবং যেখানে MC রেখা MR কে নিচে থেকে উপরের দিকে যাবে, বা বলতে পারো MR এবং MC রেখাটা বড় হবে MR তুলনায়, সেটাকে আমরা ভারসাম্য বলতে পারি। দুই নম্বর বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR এবং MR হয় কেন, কারণ পূর্ণ বাজারে দাম ফিক্স থাকে, দাম স্থির থাকার কারণে AR এবং MR সমান হয়। শুরুতে বলছি আজকে ক্লাসে, যদিও এই অংশের মধ্যে নাই, আমরা একটু ক্লাস শুরু করছিলাম শুরুতে, হঠাৎ করে নেট চলে গেছিলো, ক্লাস কেটে গেছিলো, আবার দিছি, সেই অংশের মধ্যে আসে। 3 নম্বর বলছে যে এক্স পণ্যের বাজারটি কোন ধরনের বাজার ব্যাখ্যা করো, এক্স পণ্যের বাজার চলো এখানে দেখো, বলছে এক্স এবং ওয়াই দুটি পণ্য, এক্স পণ্যটি বাজারে একজন মাত্র বিক্রেতা, তার মানে কি একজন মাত্র বিক্রেতা মানে কি, এক্স দ্রব্যটা একচেটিয়া বাজার, যেখানে একজন মাত্র বিক্রেতার বাজার, সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলবো। বুঝতে এক্স দ্রব্যের বাজারটি কোন ধরনের বাজার ব্যাখ্যা করো, তার মানে এটা একচেটিয়া বাজার, কারণ এখানে বলছে একটা মাত্র একজন মাত্র কি বিক্রেতা আছে। ওয়াইটা পড়ে ফেলি, অপরদিকে ওয়াই পণ্যের বাজার অসংখ্য ক্রেতা বিক্রেতা সমাগম রয়েছে এবং সমজাতীয় দ্রব্য উৎপাদনে প্রতিযোগীরা অবাধে প্রবেশ প্রস্থানের সুযোগ পায়, তার মানে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ওয়াইটা।
আর এক্সট্রা হচ্ছে একচেটিয়া বাজার বোঝাচ্ছে। তাহলে 4 নম্বর কি বলছে প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত দুই ধরনের বাজারের পার্থক্য লেখো। তার মানে একচেটিয়া বাজার আর পূর্ণবোধক বাজারে তুমি পার্থক্য লিখবা। একচেটিয়া বাজার হচ্ছে পণ্যটা হবে একদম ইউনিক পণ্য, সেটা একজন বিক্রি করবে আর কেউ বিক্রি করবে না, এবং এই বাজারে আর কেউ থাকবে না, কেউ প্রবেশ করতে পারবে না, প্রস্থানও করবে না, কারণ একজনেই বিক্রি করতেছে। আর পূর্ণবোধক বাজারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দাম থাকবে, অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকবে, এবং সহজে প্রবেশ প্রস্থান করা যাবে, এবং পণ্যটা একদম সবাইকে সেম জিনিস, সমজাতীয় দ্রব্য, সবাই সেম জিনিস উৎপাদন করবে বা বিক্রি করবে, এটাকে বোঝানো হয়। ঠিক আছে, বুঝছি পারবো? এই যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন আসলে বা বাজারের কোশ্চেন আসলে তখন এই ধরনের কোশ্চেন আসে। এটা দেখো, এই কোশ্চেনটা একটু দেখো। এই কোশ্চেনের মধ্যে আমাদেরকে বলছে প্রথমত হচ্ছে প্রথমে অলিগোপলি বাজার কাকে বলে? অলিগোপলি মানে কি? অলিগো মানে কি বলছিলাম? মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক, পরিমাণ হচ্ছে বিক্রেতার বাজার। হ্যাঁ, মুষ্টিমেয় বিক্রেতার বাজার, স্বল্প সংখ্যক বিক্রেতার বাজার, যেখানে পণ্যগুলো প্রায় কাছাকাছি হবে, হ্যাঁ প্রায় কাছাকাছি হবে, এবং হচ্ছে সহজে এই বাজারে প্রবেশ প্রস্থান করা যায় না। যেমন ধর আমাদের বর্তমানে মোবাইল অপারেটর যারা আছে, এটাকে আমরা বলি অলিগোপলি মার্কেট। 5টা মোবাইল অপারেটর আছে, বাংলালিংক, রবি, তারপর হচ্ছে গ্রামীণ ফোন, টেলিটক, তারপর হচ্ছে এয়ারটেল। এরা সবাই হচ্ছে এই 5 জনের বাইরে কিন্তু নতুন কেউ সহজে প্রবেশ করতে পারে না এই বাজারে, এবং কারণ হিউজ ইনভেস্টমেন্ট লাগে, এবং বের হওয়াটাও অনেক জটিল, কারণ বের হতে গেলে তাকে সেই কোম্পানির জিনিসপত্রগুলো অন্য কোম্পানিকে বিক্রি করে দিয়ে বের হয়ে যেতে হবে, কারণ এই জিনিসগুলো কোনো জায়গায় ইউজ করা যাবে না, শুধু মোবাইল সেক্টরে ইউজ করা যাবে, নেটওয়ার্ক সেক্টরে। তার বুঝতে 2 নম্বরে একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্পে অভিন্ন কেন? ওই যে বলছিলাম একচেটিয়া বাজারে যেহেতু একটা ফার্ম থাকে এবং তাকে নিয়ে কি হয়, শিল্প হয়, তাই এবং ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো ভিন্নতা থাকে না। 3 অবস্থায় চিত্র থেকে মুনাফা এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। এখানে মুনাফা এবং ক্ষতির পরিমাণ বের করো। আমি যা শর্টকাটে বলতেছি, মুনাফা বের করবো মানে শর্টকাটে করো, আমি টোটাল রেভিনিউ টোটাল কস্ট বলতেছি না, যা শর্টকাটে করো। শর্টকাটে কি হবে? টোটাল এভারেজ রেভিনিউ কত আছে? এভারেজ রেভিনিউ হচ্ছে 20 টাকা, আর এভারেজ কস্ট কত আছে? এভারেজ কস্ট হচ্ছে আমাদের 25 টাকা। তার মানে এভারেজ কস্ট বেশি, কত টাকা বেশি? 5 টাকা বেশি এভারেজ কস্ট, ইন্টু এখানে কত আসছে? 4, তাহলে 5 × 4 গুণ করতে কত হবে? 4 × 5 = 20, তার মানে 20 টাকা আমাদের ক্ষতি বের হবে, কারণ আমাদের কস্ট বেশি, রেভিনিউ কি হয়েছে? কম হয়েছে, ক্ষতি 20 টাকা বের হবে, এটা আমরা বলতেছি। আর যদি আমি একদম ফুল যদি করি, তাহলে যদি বের করি এভাবে হবে, টোটাল রেভিনিউ হচ্ছে কিউ ইন্টু এআর। হ্যাঁ, তাহলে কিউ এখানে কত হবে? কিউ মানে কোয়ান্টিটি 4, এবং এভারেজ রেভিনিউ কত হবে? এখানে এভারেজ রেভিনিউ হচ্ছে 20, তাহলে হবে 80। তারপরে এভারেজ কস্ট যদি বলি, এভারেজ হচ্ছে কিউ ইন্টু এসি হবে, কিউ মানে কত? 4, এবং এভারেজ কস্ট কত? এখানে এভারেজ কস্ট হচ্ছে 25, 4 25 কত হবে? 100 হবে। তাহলে আমাদের ক্ষতি মুনাফা কত বের হবে? মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি। তো টিআর হচ্ছে আমাদের 80 এবং ব্যয় হয়েছে 100, তাহলে আমাদের ক্ষতি বের হবে কত টাকা? 20 টাকা ক্ষতি বের হবে। ঠিক আছে, ওকে ফাইন। এরপর 4 নম্বর কি বলছে চিত্রে এন বিন্দুতে ফার্মের উৎপাদন চালিয়ে যাওয়া যৌক্তিক বিশ্লেষণ করো। এন বিন্দুতে মানে এখানে যেহেতু এটা এই ফার্মটা ক্ষতি স্বীকার করছে, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ক্ষতি স্বীকার করছে, কিন্তু তবু আমাদের এই এবিসি রেখাটা মনে রাখবে, যখন উৎপাদন করা চালিয়ে যাবে কি যাবে না তখন ব্যাখ্যা করে, তখন আমাদেরকে এই এবিসির প্রয়োজন হয়। তো এখানে এবিসি মানটা হচ্ছে এন বিন্দুতে কত? 15। সবসময় মনে রাখবা, একটা ফার্ম যখনই তুমি দেখবা, হ্যাঁ একটা ফার্ম যখনই তুমি দেখবা যে আমাদের এই মানে ক্ষতি স্বীকার করার ক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে উৎপাদন করে চালা যাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, এটা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না, কারণ অ্যাভারেজ কস্ট যেহেতু অবশ্যই কি সমান, অ্যাভারেজ রেভিনিউ এবং সে কম, তাই উৎপাদন করতে চালা যাবে। কিন্তু যখন ক্ষতি স্বীকার করে তখন কিন্তু অ্যাভারেজ রেভিনিউ কম, অ্যাভারেজ কস্ট বেশি, মানে আয় হচ্ছে আমাদের কি কম কিন্তু ব্যয় বেশি, ক্ষতি করছে। কিন্তু স্বল্পকালে ক্ষতি করলেও একটা ফার্ম কিন্তু উৎপাদন বন্ধ করে দেয় না। ক্ষতি স্বীকার করলে উৎপাদন কাজ চালিয়ে যাবে নাকি বন্ধ করে দিবে সেটা ডিপেন্ড করে থাকে এই এবিসির উপর। মনে রাখবা, এই এবিসি রেখাটা যখন তোমার এই এআর এর নিচে থাকবে, মনে করো এখানে এআর রেখা হচ্ছে এটা 20, তার নিচে আছে এবিসি, তখন উৎপাদন কাজ চালিয়ে যাবে ক্ষতি স্বীকার করলেও। হ্যাঁ, যখন এবিসিটা এআর এর নিচে থাকবে, যখন আমাদের এবিসিটা এআর বা তার উপর দিয়ে যাবে তখন উৎপাদন কাজ বন্ধ করে দিবে। মনে থাকবে? এটা ব্যাখ্যা আজকে সময় নেই, আমি আর বলতে পারতেছি না, এটা ব্যাখ্যা অন্য একদিন করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমাদের টি20 ব্যাচের ক্লাস শুরু হবে এখন। যারা 25-এর আছে এখন পর্যন্ত ভর্তি হওয়ার টি20 ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাও, পড়ালেখা পেজে মেসেজ দিয়ে প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত। সো আমরা
যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ড করতে হবে। 10-11টার মতো ক্লাস হয়ে গেছে, সো টোটাল 20টার ক্লাস হবে, 20টার বেশি। সো সবাই দ্রুত করে জয়েন করে ফেলবে যারা এখনো ভর্তি হওনি। হ্যাঁ, এই আর কি। আমরা এটা অন্য একদিন ব্যাখ্যা করে দেবো যদি সময় পাই। মানে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজে চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে এসি সবচেয়ে বড় থাকে, তারপর এ আর বা পি থাকতে হবে, এন্ড এবিসি। মানে এবিসি যদি সবচেয়ে ছোট হয়, এ বা পি এর তুলনায়, তখন আমাদের উৎপাদন কাজে চালিয়ে যায়। এসিটা অবশ্যই বড় হবে সবচেয়ে, যেহেতু ক্ষতি স্বীকার করছে সেজন্য। ঠিক আছে, এবিসি যদি কোনো কারণে এ আর এর উপরে বা এ আর সমান হয়ে যায়, তাহলে উৎপাদন কাজে বন্ধ করে দিবে। এমসিকিউ ক্লাস তো নিয়েছি, এমসিকিউ ক্লাস নিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তুমি পেয়ে যাবে, পড়ালেখার ইউটিউব চ্যানেলে পড়ালেখা দিয়ে সার্চ করো, ইউটিউব চ্যানেল আছে, সেখানে তুমি পেয়ে যাবে। এমসিকিউ ক্লাস নিয়েছি 12টা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 9 অধ্যায় পড়বো। আগামীকালকে হইতে পারে তোমাদের 9 অধ্যায় ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।